কেমন আছো সবাই? আজকে একদম একটা গল্প শোনাবো, আর গল্পটার সঙ্গে সঙ্গে তার যে লক্ষণগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলোর কারণগুলো বলার চেষ্টা করব। কারণ এই ধরনের ঘটনা প্রায়ই আমাদের বাড়িতে ঘটে এবং আমরা তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাই। তো আমাদের তো সবারই একটা চাহিদা আছে না, যে এরকম ঘটনা যাতে না ঘটে। তো সেই জন্যই এই গল্পটা আজকে বলা। একজন পেশেন্ট ভর্তি হয়েছিল, মেয়েটির বয়স হচ্ছে 16 বছর বয়স। তো নাম না হয় আমি তার দিলাম পিঙ্কু বলে। তো যাই হোক, সে যখন ভর্তি হয়েছিল তার মধ্যে যে লক্ষণগুলো দেখা গেছিল সেটা হচ্ছে যে সে কথা বলতে পারে না, সে মুখে কিছু গিলে খেতেও পারে না, এবং সে মাঝে মাঝে ইউরিন আর স্টুল বেডে পাস করে ফেলছে, সে দাঁড়াতেও পারে না। তারা পায়ে ফুড ড্রপ প্যারালিসিসও ডেভেলপ করে গেছে, শুধু হাত দুটো তার ঠিক মতো রয়েছে। বাড়িতে খালি মা রয়েছে আর এক ভাই আছে, আর কেউ নেই। এই ঘটনাটার পেছনে এই যে আজকে এই যে কন্ডিশন নিয়েও ভর্তি হয়েছে, তাকে আমাদের মেডিসিনের ডাক্তাররাই তাকে তখন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেছে। ঘটনাটা কি না, সে তার যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলি, আগেকার কি ঘটনা রয়েছে না, সেটা হচ্ছে যে তার বাবা প্রচন্ড মায়ের উপরে অত্যাচার করত এবং প্রতিদিনই মানে একটা রেগুলার হ্যাবিটে দাঁড়িয়ে গেছিল যে তাকে মারধর করবে। অনেক সময় সেটা ছেলে মেয়েদেরকেও মারধর করতে শুরু করে। তো আমাদের এই পিঙ্কু সেটা একদমই পছন্দ হয়নি। সে মাকে প্রায়ই বলতো যে চলো আমরা চলে যাই এখান থেকে, বাবা যখন আমাদেরকে এতটাই অত্যাচার করছে। দিয়ে একদিন সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন ওরা ছেড়ে দিয়ে মামা বাড়িতে চলে এলো। তাহলে এই যে বাবার না ভালোবাসা পাওয়া, এটা কিন্তু তার প্রিডিসপোজিং ফ্যাক্টর। মামা বাড়িতে বড় হচ্ছে, এটা আরেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। মামা বাড়িতে সে আসার পরে অনেকটা ভালো ছিল এবং সে মাকে বলছিল যে দেখো আমি নিজের পায়ে একদিন দাঁড়াবো, সব কষ্ট আমাদের দূর হয়ে যাবে। তো তারপরে কি হলো না, একদিন তার ফোন খারাপ হয়ে গেল। তো ফোনটা একটি দোকানে সারাতে দিয়েছিল। তারপরে মা দেখে, তারপর থেকে মেয়েটি সেটা দোকান থেকে আনতেও গেছিল, এবং তারপর থেকে দেখে যে একটা নাম্বার থেকে বারবার ঘন ঘন ফোন আসছে, এবং মেয়েটা কিন্তু মাকে লুকিয়েই সেই ফোনগুলো ধরছে। মা যদি কখনো দেখতে পায় বা মামা বাড়ির মামা মামি যদি কেউ দেখতে পায়, তখন সে বলছে ওই মাসি ফোন করেছিল। তো এটা মায়ের সন্দেহ হাতে মা যখন ফোনটা ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, তখন সে সিমটা খুলে নিয়ে ফোনটা চার্জে দিয়ে দেয়, মানে মাকে সিমটা দেখাবে না। কিন্তু তারপরে তো সিমটা লাগাতেই হয়েছে, এবং মা যখন দেখতে পায় যে একটি ছেলে বারবার তাকে বিরক্ত করছে, তখন ও বুঝতে পারে যে কোনো একটা জায়গায় সে অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে পড়েছে। তো মা সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি, এবং ছেলেটি নাকি মেয়েটির কথা অনুযায়ী তাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। ওদের কোনো চ্যাট নিয়ে বা কোনো একটা ভিডিও নিয়ে ওকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে। তো এই যে বাড়িতে ধরা পড়ে গেল, প্লাস এই যে একটা ট্রেস হলো, মানে একটা আমরা আগে পেলাম একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে একটা ঘটনা ছোটবেলার, সেটা তোমার হতে পারে যে আমাদের একদম ফ্রয়েডের থিওরির যে ইডিপাস কমপ্লেক্সের জন্য হতে পারে, কোনো জায়গায় চাইল্ডহুডের কোনো ডেভেলপমেন্টের জন্য হতে পারে, কোনো ট্রেস থাকতে পারে, হ্যাঁ, কোনো ট্রমা থাকতে পারে ছোটবেলায়। তো সেটা একটা মনের মধ্যে একটা রেখাপাত করে। এরপরে কি দেখো, সেটা নিয়ে কিন্তু সে চলছিল। এরপরে চলে এলো সেটা হচ্ছে যে একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর হলো, যে আর একটা ট্রেস তার মধ্যে যুক্ত হয়ে গেল এবং প্যারালিসিস হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল।
মানে আমরা যেটা দেখেছি যে ওর কথা বলতে পারছে না, গলায় খেতে পারছে না, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পায়ের প্যারালিসিস হয়ে গেল, ব্লাডার স্টুলও ঠিক মতো পাস করতে পারছে না, বলতে পারছে না। তো ওর এটাকে আমরা বলি কনভার্সিভ ডিসঅর্ডার, পুরো চেঞ্জ হয়ে গেল। এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের ব্রেনের জন্যই হচ্ছে, এবং আমাদের ব্রেনের অ্যামিগডালা থেকেই এগুলো আমাদের অ্যামিগডালা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, এবং অ্যামিগডালা এক্সাইটেড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা দেখা যাচ্ছে যে ফাংশনাল চেঞ্জেস হচ্ছে, কোনো মোটর চেঞ্জেস হচ্ছে না, কিন্তু আমাদের প্রিফ্রন্টাল থেকে অ্যামিগডালাতে একটা রেসপন্স যাচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে যে তার এই ধরনের একটা চেঞ্জেস হচ্ছে। তো সেই চেঞ্জেসটা হলো, এবার সেই অবস্থাতে সে ভর্তি হলো। তাহলে এটাকে আমরা বলি ডিসোসিয়েটিভ কনভার্সিভ ডিসঅর্ডার। অনেক অনেক আগে এটাকে আমরা সবার বোঝার জন্য বলছি, আমরা এটাকে হিস্টেরিয়া বলতাম। এবার মায়ের তো একমাত্র মেয়েই সম্বল, তাহলে মেয়েকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখানেই কিন্তু আমাদের সাইকিয়াট্রিক নার্সিংয়ের শুরু। কারণ আমার মেয়েটি যখন কথা বলতে পারবে তখন সেখানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার চলে আসবেন। তাহলে আমার কিন্তু টার্গেট হচ্ছে তাকে রেগুলার খেতে দেওয়া, যাতে সে স্টুল ইউরিনটা বলতে পারে সেটা দেখা, সেই কাজগুলো কিন্তু আমার কাজের মধ্যে পড়ে যায়। তো সাইকিয়াট্রিস্টরা তাকে ওষুধ দিয়েছেন, যেমন তাকে হয়তো রেসপিরেটর দিয়েছেন, আর তাকে এসএসআরআই গ্রুপের মধ্যে অ্যাসিটালোপ্রাম দিয়েছেন। ওর সেরোটোনিন, ডোপামিন লেভেলে যেটা ডিক্রিজ হয়েছে সেই লেভেলটাকে ইনক্রিজ করার। তো আমাদের ফাংশন সেটা হচ্ছে কিন্তু ঠিক এই জায়গাটাতে কাজ করা, মানে আমাদের একটা সাপোর্টিভ থেরাপি যেটা আমরা দিচ্ছি। আমরা যেমন তাকে যতটা সম্ভব ফিজিক্যাল এক্সারসাইজ, নিজের রেসপন্সিবিলিটি নিজে নেওয়া, আবার নতুন করে তাকে একটু করে দাঁড়াতে শেখানো, তার সাথে একটু একটু করে কথা বলা, সে বুঝতে পারুক না পারুক চেষ্টা করা, তার কথা উচ্চারণ যতটুকু সে বলতে পারছে চেষ্টা করে সেটাকে শোনার চেষ্টা করা, এবং পুরোটাই কিন্তু আমরা করছি নন জাজমেন্টাল ওয়েতে। তার মানে তাছাড়া তার সাথে আমরা ডিপ ব্রিদিং করানো বলো, কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজ করানো বলো, এই জিনিসগুলো করে যাচ্ছি। এবং তার সাথে আমরা গল্প করা, যে তার পাশে আমরা আছি, এই কনফিডেন্সটা যে কোনো অসুখেই আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে যে নিজের সেলফ কনফিডেন্সটা একদম লেভেলটা কমে যায়। তো সেই কনফিডেন্স ফেরানোটা কিন্তু আমরা করি। এবং এই ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি খুব মানে অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে একেও আমরা কিন্তু দুপাশে খাটের মাঝখানে দাঁড় করানো, চারপাশে চারটে লোক নিয়ে একটা পা আগে ফেলো, যেমন আমরা পড়ি প্যারালিসিসের পরে কোনো পেশেন্টকে যখন আবার তাকে নতুন করে হাঁটা শেখানো হয়, ঠিক সেইভাবেই কিন্তু করেছি, ঠিক আছে। এবং দেখা গেছে যে সে কিন্তু সেইভাবে দাঁড়িয়েছে, সেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, ফার্স্ট অ্যাচিভমেন্ট। এবং আস্তে আস্তে দেখা গেছে যে সে চেষ্টা করছে তার নামটা বলার, দিদি কেমন আছো, এইভাবে খুব কষ্ট করে আমাদের সাথে কথা বলার। এবং তোমরা আশ্চর্য হয়ে যাবে, যখন সে ছুটি হয়ে বাড়ি গেল, তার ঠিক যখন আবার 1.5 মাসের মাথাতে সে যখন আবার আমাদের ওখানে দেখাতে এলো, তখন সে নিজে ছুটে এসে ডেকে আমাদের সাথে কথা বলছে, দিদি দিদি কোথায় যাচ্ছ। আমরা তো অবাক হয়ে গেছি যে কে ডাকছে, না দেখি সে ডাকছে, কথা বলছে। তো এই হচ্ছে মানে এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। শুধু ওর ঘটনা নেই, আরেকজন আমাদের বাপন বলে একটি ছেলে ছিল, তার বয়স হচ্ছে 9-10 বছরের মধ্যে। তো সবাই বলছে যে তার কাকা কাকিমা সুইসাইড করেছে, তারপর থেকে সে এরকম হয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে যে সেও কিন্তু কথা বলছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, ছেড়ে দিয়েছে। তার কাছ থেকে তো কোনো কথা বলছে মানে কোনো কিছুই আমরা তার কাছ থেকে নিতে পারছি না। কিন্তু এই দিনের পর দিন 15 দিন ধরে তার আইভি ফ্লুইড চলছে, হ্যাঁ, রাইস টিউব সে জোর করে খুলে দিচ্ছে। এটা ঠিক আমাদের পক্ষে মানে খুব সহনীয় নয়, তার বাড়ির লোকের পক্ষেও এটা খুব একটা মেনে নিতে পারে না।
তো সেই জন্য আমরা যখন তার কাছ থেকে পারলাম না, তাকে নানানভাবে তার পছন্দসই খাবার টাবার দিয়েও কিন্তু আমরা আমাদের চেষ্টা কিন্তু বন্ধ করিনি। ট্রায়াল অ্যান্ড এরার মাধ্যমে আমরা কিন্তু তাকে কিছু না কিছু খাবার, কিছু না কিছু কথা, কিছু চেষ্টা করা, উঠে বসানোর আমরা কিন্তু করে গেছি। তারপরে তার মায়ের কাছ থেকে আমরা কিছু হিস্ট্রি নিলাম, তাতে দেখলাম এখানেও কিন্তু সেই একই চলে আসছে, প্রিডিসপোজিং ফ্যাক্টর চলে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে ওর মা আর বাবার ভেতরে কিন্তু ভালো সম্পর্ক নেই। মা রেগুলার তার মানে মাকে আর কি, তার বাবা রেগুলার তার মায়ের কথা শুনে রেগুলার মারধর করে। ফ্যামিলি হারমোনিটা একদম নষ্ট হয়ে গেছে। এবং মা সেটা কি করে না, ছেলেটির ওপরে সেই রাগটা কিন্তু সে ছেড়ে দেয়। প্রেসিপিটেটিং ফ্যাক্টরটা কি রয়েছে না, তার অঙ্কের রেজাল্ট খারাপ হয়েছে এবং সে সেই জন্য একটা ট্রেসে রয়েছে। তার মধ্যে তার মা এসে তাকে দুমাদুম দিয়েছে এবং বাড়িতে বুঝতেই পারছো যে, এবং সেই যে দুমাদুম দেওয়াটা সেটা আমাদের মনে হয়েছিল যে খুব স্বাভাবিক ঘটনা নয়, এবং একটু যেন বেশি অত্যাচার ছেলেটির উপরে করছে। এবং এই ছেলেটিকে যখন আমরা বাবা মার সাথে কথা বলে একটা রোল প্লে করলাম এবং সেখানে মা এবং বাবাকে নিয়ে এলাম, তারা যখন সেটা ছেলেটির কাছে স্বীকার করলো, এও কিন্তু সেই একই রেসপিরিডন আর অ্যাসিটালোপ্রাম পাচ্ছিল যে বাবু তুই ভালো হয়ে যা, আমরা কিন্তু আর কখনো মারধর করবো না, তোকে বকাবকি করবো না। তখন দেখা গেল সেই ছেলেটি কিন্তু ধীরে ধীরে ওখানে গিয়ে একটু একটু করে খাবার চেষ্টা করছে এবং তারপরে সে এত দুরন্ত হয়ে গেল যে তাকে আমরা আর কন্ট্রোল করতে পারছি না। তো এই কেসগুলো কিন্তু আমাদের নার্সিংয়ের সেবায় একদম সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। তোমাদের ঘটনা দুটো কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো সব।